ফিজিক্যাল কেমিস্ট্রির আজকে ফেজ, কম্পোনেন্ট এবং কনস্টিটিউয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এটা ফিজিক্যাল কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই জিনিসটা না বুঝলে কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক কিছুই আমাদের আওতার বাইরে থেকে যাবে। তাহলে প্রথমে আমরা শুরু করি, ফেজ বলতে আমরা কি বুঝি। A phase is defined as any homogeneous and physically distinct part of a system which is separated from other parts of the system by definite boundary. অর্থাৎ ফেজ বলতে আমরা সেই একটা হোমোজিনাস সিস্টেমকে বুঝছি যেটা অন্য কোনো হোমোজিনাস সিস্টেম থেকে একটা ডেফিনিট বাউন্ডারি দিয়ে আলাদা করা আছে। আমি একটা এক্সাম্পল নিই। আমরা ওয়াটার নিলাম, ওয়াটার লিকুইড এবং ওয়াটারটা একটা হোমোজিনাস সিস্টেম, তাহলে এটা একটা ফেজ, এটা ওয়ান ফেজ, এটা একটা ফেজ। আমরা সুগার নিলাম, সুগার তো সলিড, তাহলে লিকুইড এবং সলিডের মধ্যে একটা বাউন্ডারি আমরা ভেবে নিতেই পারি যতক্ষণ সেটা না মিশছে। তাহলে এই সলিডটা লিকুইডের থেকে এখন কিন্তু সেপারেটেড অবস্থায় আছে, আমরা মিশিয়ে দিইনি, তাহলে এটা আর একটা ফেজ, বোঝা যাচ্ছে? তাহলে এই দুটোকে যখন আমরা মিশিয়ে দেব তখন কি হবে, যদি গোটাটা মিশে গিয়ে একটা হোমোজিনাস সিস্টেম তৈরি করে তখন আমরা বলতে পারবো যে এই দুটো ফেজ মিশে গিয়ে একটা সিঙ্গেল ফেজ তৈরি করবে। তা আমরা একটা পাত্রের মধ্যে যদি ওয়াটার নিই এবং ওয়াটারের মধ্যে আমরা যদি সুগার দিই, যদি সুগারটা সম্পূর্ণরূপে মিশে যায়, খুব বেশি দিলে কিন্তু আবার মিশবে না, নিচে থিতিয়ে পড়ে থাকবে, যদি সম্পূর্ণ মিশে যায় তখন কিন্তু এটা একটা হোমোজিনাস সিস্টেম হয়ে যাবে। এবং হোমোজিনাস সিস্টেম মানে কি, প্রত্যেকটা জায়গার, আমি যদি প্রত্যেকটা অংশ ভাবি এই সলিউশনটার, প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু সেম মিষ্টত্ব আমরা পাবো, একই কোয়ান্টিটি অফ সুগার আমরা পাবো, অর্থাৎ এটা একটা হোমোজিনাস সিস্টেম তৈরি করছে এবং এটা তখন একটা সিঙ্গেল ফেজকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এটা যদি হয় যে সুগারটা আমরা এক্সেস অ্যামাউন্টের দিলাম, তখন এই সলিউশনটা তো সিঙ্গেল ফেজ তৈরি করলোই, যতটা মিশতে পারলো সুগার তার মধ্যে মিশে গিয়ে সিঙ্গেল ফেজ তৈরি করেছে, কিন্তু নিচে কিছুটা সুগার তখন থিতিয়ে পড়ে থাকবে, কারণ পরিপূর্ণভাবে মিশে যাওয়ার পর এই সুগারটা এক্সেস অ্যামাউন্টের পড়ে আছে এবং নিচে যেটা থিতিয়ে পড়ে থাকবে, অর্থাৎ এই থিতিয়ে পড়ে থাকা সুগারটা আরেকটা ফেজকে রিপ্রেজেন্ট করছে এবং এই সলিউশন লিকুইড ফেজটা এই সলিড ফেজ থেকে কিন্তু আলাদা, তাহলে এটা আরেকটা ফেজ হয়ে যাবে। তাহলে এটা একটা ফেজ সলিউশন এবং নিচে থিতিয়ে থাকা যে সুগারটা আছে এটা আরেকটা ফেজ, এরা পরস্পর তখন কিন্তু মিশে যাচ্ছে না, তখন এটা দুটো ফেজই থাকবে যদি সুগারটা এক্সেস অ্যামাউন্টের দেওয়া হয়। তো এবার আমরা দেখি যে দুটো গ্যাস নিলাম, সেই গ্যাসটাকে মিশিয়ে দিয়েছি, আমি কথার কথা ধরলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে যে আমরা গ্যাস মিক্সচারটা পাচ্ছি, দুটো গ্যাস মিশেছে, যে গ্যাস মিক্সচারটা পাচ্ছি সেটাও কিন্তু একটা হোমোজিনাস সিস্টেমকে রিপ্রেজেন্ট করবে। এই গ্যাস মিক্সচারের প্রত্যেকটি অংশে সম পরিমাণ অক্সিজেন এবং হাইড্রোজেনকে পাওয়া যাবে, সব জায়গায় হোমোজিনাস সিস্টেম তৈরি করবে। তাহলে গ্যাস মিক্সচারটা তখন কিন্তু একটা সিঙ্গেল ফেজ সিস্টেম হয়ে যাবে, একটাই ফেজকে প্রকাশ করবে। তাহলে আমরা দেখলাম যে গ্যাস যখন মিশে যায় তখন কিন্তু সেটা সমসত্বভাবে মিশে যায়, পরিপূর্ণভাবে মিশে যায়, তাই সমস্ত গ্যাস মিক্সচার একটা সিঙ্গেল ফেজকে প্রকাশ করে। তাহলে আমরা দেখলাম যে ফর গ্যাসিয়াস সিস্টেম অনলি ওয়ান ফেজ ইজ পসিবল সিন্স গ্যাসেস আর কমপ্লিটলি মিসিবল ইন অল প্রপোর্শন। এখানে প্রপোর্শনস হবে। নেক্সট আসি, লিকুইড মিক্সচারের ক্ষেত্রে কিন্তু সবসময় এমনটা হবে তা নয়। যদি দুটো লিকুইড, আমি কথার কথা ধরে নিচ্ছি একটা ওয়াটার আর একটা অ্যালকোহল, তা আমরা জানি যে ওয়াটার এবং অ্যালকোহল এরা কিন্তু কমপ্লিটলি মিসেবল, এরা একে অপরের সাথে সর্বত্রভাবে মিশে যায়। তাহলে এই ক্ষেত্রে অ্যালকোহল এবং ওয়াটার যারা কমপ্লিটলি ভাবে মিসেবল তারা কিন্তু সিঙ্গেল ফেজ তৈরি করবে, কিন্তু যারা পুরোপুরি মেশে না বা পার্টলি মিসেবল হয় বা কমপ্লিটলি ইমমিসেবল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ফেজটা একের থেকে বেশি হতে পারে। যেমন ওয়াটার নিলাম,
এবং ক্লোরোফর্ম নিলাম CCl4। তো ওয়াটার এবং ক্লোরোফর্ম কিন্তু ইমমিসিবল সলিউশন, ইমমিসিবল, এটা পরস্পর মেশে না। ইমমিসিবল হলে পরে তাহলে কিন্তু এটা একটা লেয়ার থাকবে, ওয়াটারের একটা লেয়ার পাবো আমরা সলিউশনটার মধ্যে, আবার কার্বন টেট্রাক্লোরাইডের একটা ডিফারেন্ট লেয়ার পাবো। অর্থাৎ দুটো লেয়ার মানে দুটো ফেজ, দুটো লেয়ার মানে দুটো ফেজ। তাহলে আমরা এই টাইপের মিক্সচারের ক্ষেত্রে টু ফেজেস, দুটো ফেজ পাবো। তাহলে আমরা দেখলাম যে লিকুইড সিস্টেমের ক্ষেত্রে যদি কমপ্লিটলি মিসিবল হয় তাহলে আমরা সিঙ্গেল ফেজ পাবো, যদি না মেশে সেক্ষেত্রে আমরা একের থেকে বেশি ফেজ পাবো, এবং সেই ফেজটা কার উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ লেয়ার্স এর উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এবার লিখে ফেলি, তাহলে আমরা লিখে ফেললাম যে ফর লিকুইড সিস্টেম দ্য নাম্বার অফ ফেজেস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ লেয়ার্স প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। মিসিবল সলিউশন সবসময় একটাই ফেজ তৈরি করে। এরপরে আমরা আসি সলিড সিস্টেমের ক্ষেত্রে। তো এবার দেখে নিই যে সলিডের ক্ষেত্রে কি হয়। এভরি সলিড কনস্টিটিউটস এ সিঙ্গেল ফেজ এক্সেপ্ট সলিড সলিউশন ইজ ফর্মড। অর্থাৎ যদি দুটো সলিড নিয়ে আমরা, মনে করো যে আমরা সুগার নিয়েছি, এবং তার সাথে সল্ট নিয়েছি, দুটোই সলিড। এদেরকে যতই মিশিয়ে দিই না কেন এটা কিন্তু কোনো সময় হোমোজিনাস সলিউশন হবে না, হোমোজিনাস মিক্সচার হবে না, কারণ এটা একটা সিঙ্গেল ফেজ, এটা একটা সিঙ্গেল ফেজ। দুটো আলাদা আলাদা ফেজ যতই মিশিয়ে দিই দেখে মনে হবে যে বোধহয় একবারে মিশে গেছে, কিন্তু মাইক্রোস্কোপিক ভিউ দেখলে বোঝা যাবে যে পুরোপুরি কখনোই হবে না। তারা হোমোজিনাস সলিউশন কখনোই তৈরি করবে না, হোমোজিনাস মিক্সচার কখনোই তৈরি করবে না। তাহলে যতগুলো সলিড থাকবে ততগুলো কিন্তু ফেজ পাবো আমরা, কারণ এটা একটা ডিফারেন্ট ফেজ, এটা একটা ডিফারেন্ট ফেজ, সুগার একটা ফেজ, সল্ট একটা ফেজ। যতক্ষণ না পর্যন্ত সলিড সলিউশন তৈরি হচ্ছে, সলিড সলিউশন মানে কি? অ্যালয় যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে। মনে করো যে আমি কপার নিয়েছি এবং জিঙ্ক নিয়েছি, তাহলে এটা একটা সলিড, এটা একটা সিঙ্গেল ফেজ, এটা একটা সিঙ্গেল ফেজ। কিন্তু এরা যদি অ্যালয় ফর্মেশন করে ফেলে, অ্যালয় তৈরি করে ফেলে, অর্থাৎ সংকর ধাতু তৈরি করে ফেলে, তখন কিন্তু সেই অ্যালয়ের মধ্যে আমি কপার এবং জিঙ্কের হোমোজিনাস মিক্সচার পাবো। যতটা কপার আমি কোনো একটা পোর্শনে পাবো ততটাই জিঙ্ক পাবো, সব জায়গায় একই রকম প্রপোর্শনটা একই রকম পাবো। এই পোর্শনে যদি আমি 80% কপার পাই এবং 20% জিঙ্ক পাই, তাহলে এই পোর্শনেও কিন্তু আমি 80% কপার এবং 20% জিঙ্ক পাবো, মানে হোমোজিনাস মিক্সচার তৈরি করবে। তা এইটাকে আমরা বলছি সলিড সলিউশন। সলিড সলিউশন হলে পরে তখন কিন্তু এই অ্যালয়টাকেই আমরা একটা সিঙ্গেল ফেজ ধরবো, কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রে হয় না। তাহলে কপার এবং জিঙ্ক নরমালি দুটো ফেজকে প্রকাশ করছে, কিন্তু যদি অ্যালয় তৈরি হয়ে যায়, অর্থাৎ সলিড সলিউশন তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেটা একটা সিঙ্গেল ফেজকে প্রকাশ করবে। তাহলে আমরা দেখলাম যে ফেজ কাউন্ট করতে গেলে আমাদের দেখতে হবে যে হোমোজিনাস মিক্সচার তৈরি হচ্ছে কিনা। যদি হোমোজিনাস মিক্সচার তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে তার ফেজটা একটাই, কিন্তু যতক্ষণ না হোমোজিনাস মিক্সচার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ফেজ বলবো যে না, এখানে একের থেকে বেশি ফেজ হবে। তো এই গেল আমাদের ফেজ সম্পর্কে ধারণা। এবার আসি আমি কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নিয়ে। কম্পোনেন্ট কি এবার আমরা বুঝে নিই। কম্পোনেন্ট বলতে আমরা বুঝি it is the smallest number of independent chemical constituents by means of which each and every phase of a system is fully defined. তো এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু আমরা কম্পোনেন্টকে পুরোপুরি ভাবে বুঝতে পারবো না। বুঝতে গেলে আমাদেরকে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করতে হবে। আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা ভালো মতো বুঝতে পারবে। আমি এবার এক্সাম্পলে আসি। ফার্স্ট এক্সাম্পল, আমরা একটা সিস্টেম নিলাম যেখানে ওয়াটার আছে, ওয়াটার প্লাস HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা পাত্রের মধ্যে মনে করো আমি ওয়াটার নিয়েছি, তার মধ্যে HCl মিশিয়ে দিয়েছি, কিছুটা HCl মিশিয়ে দিলাম। ওয়াটার আছে, তার মধ্যে HCl মেশালাম, তাহলে এটা কি হলো? একটা সলিউশন তৈরি হলো। তাহলে এই সলিউশনের মধ্যে কি কি আছে? এই সলিউশনের মধ্যে কি কি আছে? তাহলে এক নাম্বার ওয়াটার আছে, ওয়াটার। নাম্বার 2, HCl যদি কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায়, কারণ HCl তো ডিসোসিয়েট করে,
আমি ধরে নিচ্ছি যে এটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাচ্ছে, HCl কমপ্লিটলি ডিসোসিয়েট করে গেল, H প্লাস Cl মাইনাস। আমি ওয়াটারের ডিসোসিয়েশন ধরলাম না, তাহলে ওয়াটার ডিসোসিয়েশন আমি ধরিনি, আমি শুধু HCl এর ডিসোসিয়েশনটা ধরছি এবং কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, এটা কমপ্লিটলি ডিসোসিয়েটস। তাহলে কি হবে? তাহলে আমি এখানে HCl কে কিন্তু পাবো না, কারণ HCl কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে গেছে। তাহলে আমি কি পাবো? H প্লাস পাবো, Cl মাইনাস পাবো, বা H3O প্লাস পাবো আর Cl মাইনাস পাবো। তাহলে আমাদের এখানে এই যে এইটা হচ্ছে ওয়াটার হচ্ছে একটা কনস্টিটিউয়েন্টস, এক নাম্বার কনস্টিটিউয়েন্টস, H প্লাস আরেকটি কনস্টিটিউয়েন্টস, Cl মাইনাস আরেকটি কনস্টিটিউয়েন্টস। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা কিন্তু কনস্টিটিউয়েন্টস পাচ্ছি তিনটে। তাহলে আমি লিখে নিই যে আমাদের নাম্বার অফ কনস্টিটিউয়েন্টস, এটা আমরা পাচ্ছি তিনটে। কি কি? H2O, H প্লাস, Cl মাইনাস। আমরা এখানে ধরে নিয়েছি যে HCl টা কমপ্লিটলি ডিসোসিয়েট করেছে এবং H2O ডিসোসিয়েট করেনি, H2O ডিসোসিয়েশনটা আমি নেগলেক্ট করলাম। তাহলে কনস্টিটিউয়েন্টস পাচ্ছি তিনটে। তাহলে কম্পোনেন্ট কি হবে? কম্পোনেন্ট বলেছে স্মলেস্ট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। আমরা তিনটে ডিফারেন্ট কেমিক্যাল স্পিসিস পাচ্ছি, সেটা কনস্টিটিউয়েন্টস। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস বলতে কি? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে HCl যদি ডিসোসিয়েট করে যতটা H প্লাস আমরা পাবো ততটাই Cl মাইনাস পাবো। তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন আমি যদি এনিহাও জানতে পারি, তবে কিন্তু আমি Cl মাইনাস এর কনসেন্ট্রেশনটা জানতে পেরে যাব, কারণ সমপরিমাণ তৈরি হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে x অফ H প্লাস অর্থাৎ H প্লাস এর কনসেন্ট্রেশন ইকুয়ালস টু x অফ Cl মাইনাস, Cl মাইনাস এর কনসেন্ট্রেশনের সাথে সমান। তাহলে কম্পোনেন্ট কি হবে? কম্পোনেন্ট কিন্তু এখানটায় 3 মাইনাস 1 হবে, অর্থাৎ 2 হবে। কেন 2 হলো? কারণ আমি এখানে যেহেতু H প্লাস এর গাঢ়ত্ব জানলে পরে Cl মাইনাস এর কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছি, তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড, তাহলে এরা কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস নয়, এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। যতটা H প্লাস আসবে ততটাই Cl মাইনাস আসবে। তাহলে আমাদের দুটোকে আলাদা করে তার কনসেন্ট্রেশন জানার কোনো দরকার নেই, একটা জানলেই আমরা আরেকটা পাবো। সেই জন্য আমরা এখানে এক মাইনাস করে আমরা দুটো কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি। এই দুটো কম্পোনেন্ট আমাদেরকে জানতেই হবে, জানাতেই হবে, যদি আমরা এই সিস্টেমটাকে ডিফাইন করতে চাই। ডিফাইন করতে গেলে কিন্তু জানাতেই হবে যে এখানে দুটো কম্পোনেন্ট আছে, সেটা কি কি? আইদার H2O তো একটা কম্পালসারি কম্পোনেন্ট, এবং তার সাথে আইদার H প্লাস অর Cl মাইনাস, যে কোনো একটা। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কম্পোনেন্ট। আশা করি এটা বোঝা গেল। তা আমি আরো অনেকগুলো এক্সাম্পল ধীরে ধীরে আলোচনা করব, তাহলে দেখবে যে তোমাদের আরো ব্যাপারগুলো ভিউগুলো ক্লিয়ার হয়ে যাবে। তা এবার ধরো আমি ধরে নিলাম যে ওয়াটারটাও ডিসোসিয়েট করছে। তাহলে ওয়াটার যদি ডিসোসিয়েট করে তাহলে কি পাবো আমরা? ওয়াটার কিন্তু ফুললি ডিসোসিয়েট করবে না, সে H প্লাস এবং OH মাইনাস দেবে। তাহলে আমি এখানে এই সলিউশনের মধ্যে কি কি পাবো? ওয়াটার পাবো, H প্লাস পাবো, Cl মাইনাস পাবো, এবং এর সাথে আমি কিন্তু OH মাইনাসও পাবো নতুন। তাহলে এটা 4 নাম্বার হলো। তাহলে এখানে কনস্টিটিউয়েন্ট কটা হবে? এখানে কনস্টিটিউয়েন্ট হবে 4টি। 4 কি কি? ওয়াটার, H প্লাস, OH মাইনাস এবং Cl মাইনাস, এই 4টে পাবো কনস্টিটিউয়েন্টস। কনস্টিটিউয়েন্টস ডিফারেন্ট হতে পারে, কিন্তু এই সিস্টেমটার জন্য কম্পোনেন্ট কিন্তু নির্দিষ্ট। তাহলে কম্পোনেন্ট কয়টা হবে? কম্পোনেন্ট কিন্তু সেই আগের মতো দুটোই হবে, কারণ এই সিস্টেমটার জন্য কম্পোনেন্ট নির্দিষ্ট। কিভাবে আসবে তো? তাহলে এখানে 4 থেকে আমরা 1 মাইনাস করলাম, আর একটা 1 মাইনাস করলাম, 2 হলো। তো 1 কেন দুবার মাইনাস করলাম?
তো এইখানে দেখো, এই যে আমাদের আগের যে একটা রেস্ট্রিকশন ছিল যে এইটা সলিউশনের এই H প্লাস এর কনসেন্ট্রেশন জানলে আমরা Cl মাইনাস এর কনসেন্ট্রেশন জানবো, এটা কিন্তু এখন আর ভ্যালিড হবে না, কারণ এখানে দুই দিক থেকে H প্লাস তৈরি হচ্ছে। তাহলে আমরা এবার কি লিখতে পারি, এটাকে না লিখে আমরা এবার লিখতে পারি কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। অর্থাৎ শুধু Cl মাইনাস এর গাঢ়ত্ব H প্লাস এর গাঢ়ত্বের আর সমান হবে না, কারণ H প্লাস তো HCl থেকেও যেমন আসছে ওয়াটার থেকেও আসছে। তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস ইজ ইকুয়াল টু টোটাল কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস এন্ড OH মাইনাস। তাহলে এইটা একটা রেস্ট্রিকশন আসলো, সেটা আমরা 1 এই যে মাইনাস করেছি তার জন্য করেছি। তাহলে আরেকটা 1 কেন মাইনাস করলাম, আরেকটু 1 মাইনাস করলাম, এই যে এখানে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, ওয়াটারটা যে ডিসোসিয়েট করছে তার একটা ইকুইলিব্রিয়াম আছে, এবং আমরা এনিহাও যদি H প্লাস এর গাঢ়ত্ব পেয়ে যাই, ওয়াটারের কনসেন্ট্রেশন পেয়ে যাই, তাহলে কিন্তু আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে OH মাইনাস এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই তিনটের মধ্যে ওয়াটার, H প্লাস এবং OH মাইনাস এর মধ্যে আমি যদি দুটোর ভ্যালু জানি তবেই কিন্তু আর একটা পেয়ে যাব, কারণ এখানে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। তাহলে এটাও একটা রেস্ট্রিকশন তৈরি করছে, এটাও একটা রেস্ট্রিকশন তৈরি করছে কম্পোনেন্ট বের করার জন্য। তাহলে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট স্পিসিস কিন্তু দুটোই, দুটো কি কি, দুটো যে কোনো দুটো হতে পারে, অর্থাৎ দুটো জানলেই, এই চারটের মধ্যে যে কোনো দুটো জানলেই আমরা বাকি দুটোকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানটায় OH মাইনাস এর কনসেন্ট্রেশন জানি, ওয়াটারের কনসেন্ট্রেশন জানি, তবে আমি ইকুইলিব্রিয়ামটা থেকে কিন্তু H প্লাস এর কনসেন্ট্রেশন পেয়ে যাব। তাহলে আমাদের নোন কি, আমরা H প্লাস এর কনসেন্ট্রেশন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি, এবং H প্লাস এর কনসেন্ট্রেশন আমরা যদি পাই, OH মাইনাস তো আমাদের আগে থেকেই জানা, তাহলে আমরা কিন্তু Cl মাইনাসও পেয়ে যাব। তাহলে আমাদের জানতে হবে কি, OH মাইনাস এর কনসেন্ট্রেশন এবং ওয়াটারের কনসেন্ট্রেশন, এই দুটো জানলেই আমরা পরিপূর্ণভাবে এই সিস্টেমটাকে ডিফাইন করতে পারবো। তাহলে এখানে তাই হলো কম্পোনেন্ট এখানটায় 2। তাহলে কনস্টিটিউয়েন্ট কিন্তু তোমার হিসাবে ভ্যারি করতেই পারে, তুমি যেভাবে ব্যাপারটাকে দেখছো, যেভাবে তুমি ব্যাপারটাকে ক্যালকুলেট করছো, সেই হিসাবে তোমার কনস্টিটিউয়েন্ট ভ্যারি করতেই পারে। আগেরটার ক্ষেত্রে 3 হয়েছিল, এখন 4 দেখালাম, কিন্তু কম্পোনেন্ট অলওয়েজ 2 হবে, কম্পোনেন্ট কিন্তু এখানে ভ্যারি করবে না। এবার দেখো, আমি যদি ধরে নিই যে ওয়াটারটা যেমন পার্শিয়ালি ডিসোসিয়েট করছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, সেভাবেই সে ডিসোসিয়েট করছে, সে পার্শিয়ালি ডিসোসিয়েশনে যাচ্ছে, তাহলে H প্লাস আর OH মাইনাস তৈরি করবে। HCl ও যদি পার্শিয়ালি ডিসোসিয়েট করে, আমি ধরে নিলাম যে HCl ও পার্শিয়ালি ডিসোসিয়েট করছে, তাহলে এও তৈরি করবে H প্লাস Cl মাইনাস, এবং এখানে দুটো ইকুইলিব্রিয়াম তৈরি হবে। সেক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট কি হবে, সলিউশনে কি কি থাকবে, ওয়াটার থাকবে, H প্লাস থাকবে, Cl মাইনাস থাকবে, OH মাইনাস থাকবে, এবং তার সাথে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আনডিসোসিয়েটেড HCl। তাহলে সেক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট কয়টা হবে, কনস্টিটিউয়েন্টস হবে 5টি, এটা 5 নাম্বার। তাহলে কনস্টিটিউয়েন্ট আমরা 5টি পাবো, কি কি, ওয়াটার, H প্লাস Cl মাইনাস, OH মাইনাস, HCl। কিন্তু কম্পোনেন্ট কি হবে, কম্পোনেন্ট কিন্তু সেই দুটোই হবে, কারণ এটা সেম সিস্টেম, সেম সিস্টেম। তাহলে কম্পোনেন্ট দুটোই হবে, অর্থাৎ 5 থেকে 3 বাদ যাবে, 2 হবে। তাই 3 কেন বাদ গেল, প্রথম কথা, এই একটা ইকুইলিব্রিয়াম, এই একটা ইকুইলিব্রিয়াম, তাহলে দুটো ইকুইলিব্রিয়াম থাকলে দুটো বাদ যায়। আগেরটা দেখেছিলাম একটা ইকুইলিব্রিয়াম ছিল, 1 বাদ গেছিল, দুটো ইকুইলিব্রিয়াম থাকলে 2 বাদ। এবং আগের যে কন্ডিশনটা ছিল x অফ H প্লাস ইকুয়ালস টু x অফ OH মাইনাস প্লাস x অফ Cl মাইনাস, তাহলে এটা একটা এক্সট্রা কন্ডিশন, সেটাও বাদ যাবে। তাহলে কম্পোনেন্ট হয়ে গেল 2। তাহলে এখানে কনস্টিটিউয়েন্ট কিন্তু 5 দেখালাম আমরা, কিন্তু কম্পোনেন্ট সেই 2 আসলো, কম্পোনেন্ট কিন্তু এখানে ভ্যারি করছে না, ভ্যারি করছে কি, আমাদের চিন্তার ভিত্তিতে কনস্টিটিউয়েন্টটা ভ্যারি করাতে পারি, এবং সবগুলোই ঠিক, তুমি যেভাবে দেখাবে সেভাবে কনস্টিটিউয়েন্টের ভ্যালু আসবে, কিন্তু কম্পোনেন্টের ভ্যালু কিন্তু সবসময় 2 আসবে, কারণ এই সিস্টেম যতক্ষণ আছে ততক্ষণ কম্পোনেন্টটা 2। তাহলে আমরা দেখলাম যে কম্পোনেন্ট প্রকাশ করতে গেলে আমাদের এরকম একটা ইকুয়েশন দরকার, সেটা হচ্ছে কম্পোনেন্ট C ইকুয়ালস টু
number of components C equals to C dashed minus R minus Z। এখানে C dash কি? C dash হচ্ছে নাম্বার অফ কনস্টিটিউয়েন্টস, আর কি? আর হচ্ছে নাম্বার অফ ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনস, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনস। জেড কি? জেড হচ্ছে ওই যে আমরা একটু আগে দেখলাম যে কনসেন্ট্রেশন দুজনের ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাচ্ছে যদি সে ডিসোসিয়েট করে। একটু আগে দেখলাম যে HCl ভেঙে যাচ্ছিল, কনসেন্ট্রেশন অফ H+ জানলে আমরা কনসেন্ট্রেশন অফ Cl- পেয়ে যাচ্ছি, তাহলে ওটা হচ্ছে ওই রকম টাইপের কনসেন্ট্রেশন মূলক কোনো রেস্ট্রিকশন, অর্থাৎ এটাকে আমরা জেনারেলি লিখি রেস্ট্রিকশন, নাম্বার অফ রেস্ট্রিকশনস। তাহলে সি পেতে গেলে অর্থাৎ কম্পোনেন্ট পেতে গেলে নাম্বার অফ কম্পোনেন্ট, নাম্বার অফ কম্পোনেন্ট পেতে গেলে নাম্বার অফ কনস্টিটিউয়েন্টস যা হবে তার থেকে নাম্বার অফ ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনস বাদ দেব, এবং আরো যে রেস্ট্রিকশন গুলো রয়েছে কনসেন্ট্রেশন ধরনের একটু আগে দেখলাম, সেই রেস্ট্রিকশন গুলোকে বাদ দিলেই আমরা নাম্বার অফ কম্পোনেন্টস পেয়ে যাব। তাহলে C ইকুয়ালস টু C ড্যাশ মাইনাস R মাইনাস Z, ইকুয়েশনটা তোমরা খেয়াল রাখো, তাহলে তোমাদের কম্পোনেন্ট হিসাব করতে সুবিধা হবে। আরেকটা কথা বলে রাখি যে কনস্টিটিউয়েন্ট কিন্তু তুমি যেভাবে ধরছো সেইভাবে কিন্তু কনস্টিটিউয়েন্ট ভ্যারি করতেই পারে, কিন্তু নাম্বার অফ কম্পোনেন্টস আরেকজনের ক্ষেত্রে যা হিসাবে আসবে তোমার ক্ষেত্রে তাই হিসাবে আসবে। কম্পোনেন্ট কিন্তু একটা সিস্টেমের ক্ষেত্রে নির্দিষ্ট, কনস্টিটিউয়েন্টস ভ্যারি করতেই পারে, কিন্তু মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কিন্তু অর্থাৎ নাম্বার অফ কম্পোনেন্টস কিন্তু সেম, একটা সিস্টেমের ক্ষেত্রে সেম হবে। আজকে এটুকুই থাক। নেক্সট দিন, নেক্সট পিরিয়ডে, নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক এক্সাম্পল আলোচনা করব, তোমরা খুব মজা পাবে সেই এক্সাম্পলগুলো দেখে। থ্যাংক ইউ।